ভূগোল শিখো চ্যানেলে সবাইকে স্বাগতম। পরিবেশনায় বঙ্গীয় ভূগোল মঞ্চ। আজকের আলোচনা জিওগ্রাফি মডেল সেট 2 ক্লাস 12 থার্ড সেমিস্টার। প্যান্থেলাসা শব্দের অর্থ বিশাল জলভাগ, বিশাল স্থলভাগ, সুবিশাল মরুভূমি কোনোটাই নয়। উত্তর হবে বিশাল জলভাগ। জলভাগ এরপর দেখো, মহিষ অঞ্চলের সমর্থনে সবচেয়ে বড় প্রমাণ জীবাশ্ম ও শিলা গঠনের মিল, অগ্নুৎপাত, ভূমিকম্প, আবহাওয়ার পরিবর্তন। জীবাশ্ম ও শিলা গঠনের মিল, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ড্যাশ পুঞ্জক্ষয়ের প্রধান কারণ আবহবিকার, ধস, জলপ্রবাহ, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে পুঞ্জক্ষয়ের প্রধান কারণ। হিমশিলিতে ড্যাশ অবস্থান করে। দেখো, হিমদ্রোণী, অশ্বক্রাকৃতি হ্রদ, প্যাটার্নস্টার হ্রদ কোনোটাই নয়, এই প্যাটার্নস্টার হ্রদ হবে। এরকম হিমশিলি সেখানে প্যাটার্নস্টার হ্রদ অবস্থান করে। তারপর দেখো দেওয়া আছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের মিল, হেলিকটাইট, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, অ্যান্থোডাইট। এদিকে দেওয়া আছে ফুলের পাপড়ির মতো গুহার মেঝেতে উপর দিকে বৃদ্ধি পায়, গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলতে থাকে, গুহার মধ্যে তির্যকভাবে অবস্থান করে। তাহলে দেখো, যেটা হেলিকটাইটের সঙ্গে তোমার সম্পর্ক এখানে লক্ষ্য করো। হেলিকটাইটটা হচ্ছে গুহার মধ্যে তির্যকভাবে অবস্থান করে। তারপরে স্ট্যালাকটাইট দেখো, এটা হবে গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলতে থাকে। তারপরে স্ট্যালাগমাইট, এটা দেখো, এটা হবে গুহার মেঝেতে উপর দিকে বৃদ্ধি পায়। এখানে আমাদের অনেক সময় গুলিয়ে যায়, তাই মনে রাখতে হবে এই যে স্ট্যালাগমাইট মানে লেগে থাক মাটিতে, এই মাটি কথাটা মনে রাখলেই মনে হবে যে মেঝেতে ওটা অবস্থান করে। আর অ্যান্থোডাইট, এটা হচ্ছে ফুলের পাপড়ির মতো। তাহলে কার সঙ্গে একের সঙ্গে মিল আছে? ডি। একের সঙ্গে মিল আছে দেখো ডি। আর দুইয়ের সঙ্গে আমাদের মিল আছে, দুইয়ের সঙ্গে আমাদের সি। তাহলে এই উত্তরটা হবে তিনের সঙ্গে বি। দেখো, তিনের সঙ্গে হচ্ছে বি। হ্যাঁ, তাহলে এই উত্তরটা হবে বি এর দাগেরটা। তারপরে দেখো কি বলছে, আরেকটা ক্ষয়স্তম্ভ আরেকটা দিয়েছে মারিয়ানা খাত, পুয়ের্তো রিকো খাত, সুন্ডা খাত, চ্যালেঞ্জার উচ্চভূমি। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, মধ্য আটলান্টিক শৈলশিরা আর হচ্ছে মধ্য কি আছে, মধ্য আটলান্টিক শৈলশিরার দক্ষিণ অংশ, এদিকে প্রশান্ত মহাসাগর। তাহলে দেখো এখানে আমাদের যে মারিয়ানা খাতটা যে প্রশান্ত মহাসাগরে আছে, পুয়ের্তো রিকো আছে তোমার আটলান্টিক মহাসাগরে, সুন্ডা খাত আছে ভারত মহাসাগরে, আর চ্যালেঞ্জার যে উচ্চভূমি সেটা হচ্ছে দেখো মধ্য আটলান্টিক শৈলশিরার দক্ষিণ অংশ। তার আমাদের একের সঙ্গে কার হচ্ছে ডি এর মিল আছে, দেখো একের সঙ্গে ডি, দুইয়ের সঙ্গে আছে আমাদের এ, তার মানে এই অ্যান্সারটা হবে এই অ্যান্সারটা হবে এরটা। তারপর দেখো টু ফলস দেওয়া আছে, রেডিওলেরিয়ান হলো বালুকা জাতীয় ওজ, ঠিক কথা। সমুদ্র জলের গড় লবণতা 35%, এটাও ঠিক কথা। অর্থাৎ আমরা সমুদ্র জলের যদি আমরা লবণতা যদি আমরা দেখি, 1000 গ্রামে বা 1 লিটার জলে প্রায় 35 গ্রাম আমরা লবণ পাবো। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়, এটাও ঠিক। ইকোসিস্টেম কথাটি জনক ট্রান্সলেট, এটাও ঠিক। তাহলে এখানে সবগুলি সত্য। আরেকটা দেখো, শিশির পড়ে না, শিশির জমে, একদম কারেক্ট কথা। সব মেঘে বৃষ্টিপাত হয় না, এটাও সত্য কথা। রোমান্স খাত দ্বারা মধ্য আটলান্টিক শৈলশিরা বিচ্ছিন্ন হয়েছে, এটাও একদম কারেক্ট কথা। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয়, এটাও একদম কারেক্ট কথা। তাহলে সবগুলাই সত্য। তারপর দেখো, অ্যাসারশন রিজনে পারস্য উপসাগরের তুলনায় লোহিত সাগরের লবণতা বেশি, পারস্য উপসাগরে বৃষ্টিপাত বেশি। তাহলে এখানে আমরা যেটা পড়ে বুঝতে পারছি যে পারস্য উপসাগরের তুলনায় লোহিত সাগরের লবণতা বেশি, অর্থাৎ লোহিত সাগরের লবণতা বেশি আছে, পারস্য উপসাগরের লবণতা কম আছে। কেন না পারস্য উপসাগরে বৃষ্টিপাত বেশি হয়। ঠিক আছে, কারেক্ট এখানে দেওয়া আছে। তাহলে এ ও আর দুটোই সঠিক, এবং এ আর হলে এর সঠিক ব্যাখ্যা, ঠিক এই অ্যান্সারটা হবে। তারপর দেখো আরেকটা দেওয়া আছে, হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে বেশি এবং উচ্চ অক্ষাংশে কম।
হিমরেখার যে উচ্চতা, আমরা যেখানে যে কাল্পনিক রেখার নিচে বরফ জলে পরিণত হয় এবং যার উপরে যে কাল্পনিক রেখার উপরে বরফ তোমার জল বরফে পরিণত হয়, সেটাই হচ্ছে আমরা হিমরেখা আমরা জানি। তো হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে বেশি, উচ্চ অক্ষাংশে কম। কেন? অক্ষাংশ অনুসারে উষ্ণতার পরিবর্তন দেখা যায়। যেহেতু অক্ষাংশ অনুসারে উষ্ণতার তারতম্য দেখা যায়, তার জন্য এই ঘটনাটা ঠিকই আছে। তাহলে এখানে হবে দেখো এ ও আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটাই হবে। যে কোনো ভৌগোলিক অঞ্চলে খাদ্য খাদকের মধ্যে এক বিশেষ সম্পর্ক আছে, খুব সুন্দর কথা। বাস্তুতন্ত্রে জড় ও সজীব উপাদান বর্তমান, এটাও দারুণ কথা। সূর্যালোক, বায়ু, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান। তাহলে এখন বাস্তুতন্ত্রে জড় উপাদান কি আছে দেখো, বায়ু আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, উদ্ভিদ আছে। তাহলে এখানের মধ্যে বায়ুটাই হবে, এটাই জড় উপাদান, বাকিগুলো সব হচ্ছে সজীব উপাদান। তারপর দেখো বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানগুলিকে পরিমাপ করার জন্য নানা যন্ত্র আছে, যথা হাইগ্রোমিটার, ব্যারোমিটার, রেন গেজ, সাইক্রোমিটার। এগুলি ওয়েদার ইনস্ট্রুমেন্ট নামে পরিচিত। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়? দেখো থার্মোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর উষ্ণতা। তারপরে দেখো রেন গেজের সাহায্যে মাপা হয় বৃষ্টিপাত। ব্যারোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর চাপ। তাহলে এখানে হবে সাইক্রোমিটার, এটাই হবে অ্যান্সার, যেটা হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। তারপরে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো এ এবং বি, এখানে একটি বেশ রেখা দেওয়া আছে। হ্যাঁ, দেখো উপরে লক্ষ্য করো, এই জায়গাটা কি, এই যে রেখাটা, তার মানে রেখাটি কি বোঝাচ্ছে, বলতে চাইছে যে রেখাটি কি নির্দেশ করছে। রেখাটি দেখো এটা হচ্ছে হিমরেখা। অর্থাৎ দেখো এই রেখাটার উপরে বরফ থাকছে আর নিচে বরফটা জলে পরিণত হচ্ছে। নুনাটাক্স তো হবে না, ওটা তোমার, আর হিমশৈল হবে না, শিলাবৃষ্টিও হবে না, এগুলো বাদ দাও। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হবে হিমরেখা। তারপর দেখো আসলে এই সবগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে তো, আর আমাদের সময় কম, তাই আমি উত্তরটা একটু বলে দিচ্ছি। ডায়াগ্রাম, বেশ চিত্রটি ভালো করে লক্ষ্য করে দেখো, ডায়াগ্রাম দেখো দুটো আছে বাস্তুতন্ত্র, দুটো একসঙ্গে মিশে যাচ্ছে। তাহলে দেখো চিত্রটি কোন বিষয়কে প্রকাশিত করছে, ইকোটন, এটা ইকোটন হবে। তারপর দেখো এ লক্ষ্য করো, এগুলো সাজাইতে হবে। গভীর সমুদ্রের সমভূমি দেওয়া আছে, তারপরে মহিঢাল, তারপরে মহিষোপান, তারপরে সমুদ্র খাত। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি ছবি আঁকি, এরকম যদি আমরা ছবি আঁকি, দেখো এরকম ছবি যদি আমরা আঁকি, তাহলে আমরা দেখো এরকম এরকম করে আমরা দেখো এরকম পাবো, এরকম চলে যাও। দাও আমরা প্রথমে পাবো দেখো যেটা, সেটা হচ্ছে মহিষোপান পাবো, প্রথমে মহিষোপান, তারপরে মহিঢাল পাবো। তারপরে আমরা পাবো দেখো গভীর সমুদ্রের সমভূমি পাবো, মহিঢালের পরে গভীর সমুদ্রের সমভূমি। হ্যাঁ, গভীর সমুদ্রের সমভূমি পাবো। তারপরে আমরা দেখো সমুদ্র খাত পাবো। তাহলে আমাদের দেখো কোন অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের মহিষোপান। তাহলে মহিষোপানটা তাহলে তাহলে 3 নম্বরটা আগে হবে। তাহলে তিনের পরে হবে 2 মহিঢাল, 2 এর পরে 1 হবে, তারপরে 4 হবে। তার মানে এই অ্যান্সারটা ঠিক। তাহলে কি হচ্ছে 3, 2, 1, 4, বুঝতে পারছো? তারপর দেখো এখানে সবচেয়ে কম জনসংখ্যা দেখা যায় মালদ্বীপে, ভ্যাটিকান সিটিতে, নাইজেরিয়াতে, মিশরে। ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা কম। তারপর জনসংখ্যার ঘনত্বের সূত্রটি দেখো, দেখো আয়তন ভাজিত জনসংখ্যা, জনসংখ্যা ভাজিত আয়তন, বুঝছো, আয়তন ভাজিত জনসংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে এটা তো হবে না, জনসংখ্যা ভাজিত আয়তন, এখানে তো আছে জনসংখ্যা ভাজিত আয়তন গুণিত 1000, কোনোটাই নয়, এইটা হবে জনসংখ্যা আয়তন। তাহলে হবে তোমার জনসংখ্যা ঘনত্বের সূত্র এটাই। অর্থাৎ জনসংখ্যার সঙ্গে আয়তনের যদি আমরা ভাগ করি, জনসংখ্যা যেটা আছে তাকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি, তাহলে আমরা জনসংখ্যা ঘনত্বের সূত্রটা পাবো। তাহলে দেখো এবারে ভাগ করে আমরা পাবো এবং এই সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তারপর দেখো জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে, ঘনত্ব বেশি ভারতে, চীনে, বাংলাদেশে, নেপালে, বাংলাদেশে হবে। তারপর দেখো নারী শিক্ষার হার যত বাড়ে জনসংখ্যা বৃদ্ধির হার তত ড্যাশ। অর্থাৎ যত নারী শিক্ষা বাড়বে সমাজ তত উন্নত হবে। নারীরাই একমাত্র সন্তান প্রসব করে, তাদের মধ্যে চেতনা যদি জাগে তাহলে অটোমেটিক জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়ে যাবে। তাহলে নারী শিক্ষাটা যত বাড়বে জনসংখ্যা বৃদ্ধির হার তত কিন্তু কি হবে, কমতে থাকবে। এটাই অ্যান্সার, বুঝতে পারছো? তারপরে দেখো নির্দিষ্ট, এবার কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ। হ্যাঁ দেখো নির্দিষ্ট বছর অন্তর জনগণনা, জন্মহার ও মৃত্যুহার সমান, নারী পুরুষের অনুপাত, জন্মহারের তুলনায় মৃত্যুর হার কমে যাওয়া।
এরপর এদিকে তো আছে ধনাত্মক জন্মহার, আদমশুমারি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, লিঙ্গ বন্টন। তার নির্দিষ্ট বছর অন্তর জনগণনা হচ্ছে আদমশুমারি, এই আদমশুমারিটা হবে। হ্যাঁ, আদমশুমারি এটা হবে। তারপরে হচ্ছে কি বলছে দেখো, জন্মহার ও মৃত্যুহার সমান, তাহলে এটা শূন্য জনসংখ্যা বৃদ্ধি, এটা হবে। নারী পুরুষের অনুপাত, এটা লিঙ্গ বন্টন। আর জন্মহারের তুলনায় যদি মৃত্যুহার কমে যাওয়া, এটা হচ্ছে ধনাত্মক জন্মহার। তাহলে এখানে আমাদের কার সঙ্গে, একের সঙ্গে আমাদের দুইয়ের মিল আছে, তাহলে একের সঙ্গে বি, একের সঙ্গে বি, আর দুইয়ের সঙ্গে আমাদের হচ্ছে সি। তার মানে এই অ্যান্সারটা হবে, এইখানে অ্যান্সারটা হবে। তাও তোমরা একটু যাচাই করবে। জনসংখ্যা পিরামিড বয়স ও লিঙ্গ ভিত্তিক ট্রু ফলস। জনসংখ্যা পিরামিড বয়স লিঙ্গ ভিত্তিক বন্টন প্রকাশ করে, এটা হবে না, এটা বাদ দিচ্ছি ধরো। জনসংখ্যা পিরামিড বয়স লিঙ্গ ভিত্তিক বন্টন প্রকাশ করে, ঠিক কথা। সুইডেনে শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়, এটাও ঠিক কথা। উন্নয়নশীল দেশে ব্রেন ড্রেন ক্ষতি সাধন করে, এটা ঠিক কথা। উন্নয়নশীল দেশে যদি ব্রেন ড্রেন, যারা বুদ্ধিমান তারা যদি অন্য দেশে চলে যায়, তাহলে সেই দেশটার ক্ষতি হয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশটার ক্ষতি হয়ে যাচ্ছে। বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই, এটাও ঠিক আছে, তাহলে সবগুলোই সত্য। তারপর দেখো, মরুভূমি প্লায়াকে কেন্দ্র করে বসতি গড়ে ওঠে। মরুভূমিকে, মরু অঞ্চলে যে প্লায়া থাকে, প্লায়া হ্রদ, সে হ্রদকে কেন্দ্র করে বসতি গড়ে ওঠে, ঠিক কথা। কারণ কি জন্য না, জল প্রাপ্তির সুবিধা আছে। এমনিতে মরুভূমিতে জলের অভাব, কিন্তু প্লায়া যদি পায় বা মরুদ্যান যদি পায়, সেই এলাকাতে কিন্তু বসতি গড়ে ওঠে। তাহলে দেখো, এ আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পৃথিবীর বিভিন্ন স্থানে নানা কারণে জনঘনত্বের তারতম্য দেখা যায়। জনঘনত্বের পার্থক্যের জন্য বিভিন্ন প্রাকৃতিক, আর এখানে এটা হচ্ছে অপ্রাকৃতিক হবে, এখানে কথাটা একটা যোগ করে দিচ্ছি, এখানে অপ্রাকৃতিক হবে। বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণ প্রভাবিত করে, যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, অশিক্ষা, কুসংস্কার ইত্যাদি। এখন জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক কারণ কোনটা, দেখো জনসংখ্যার প্রাকৃতিক কারণগুলো হলে যে কারণ বলি, দেখো ভূপ্রকৃতি, নদ নদী একটা দেওয়া আছে, নদ নদী ও শিক্ষা, জলবায়ু, কুসংস্কার কোনোটাই নয়। দেখো নদ নদীটা বটে প্রাকৃতিক, কিন্তু এখানে দিয়েছে শিক্ষাটা অপ্রাকৃতিক দিয়ে দিয়েছে, তাহলে এখানে তো আমাদের শুধু প্রাকৃতিক কারণ খুঁজেছে। তারপরেরটা দেখো, জলবায়ু হচ্ছে প্রাকৃতিক কারণ আর কুসংস্কারটা আবার অপ্রাকৃতিক, তাহলে এটা হবে না, কোনোটাই নয়, এটাও ভুল কথা, তাহলে এইটা হবে, এইটা হবে ভূপ্রকৃতি আর নদ নদী। 24 নম্বর দেখো, একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা দেখে তোমাকে বলতে হবে ছবিটির মাধ্যমে কোন ধরনের সেচ ব্যবস্থা বোঝানো হচ্ছে। ফারো জলসেচ, বর্ডার স্ট্রিপ, অববাহিকা জলসেচ, ছিটানো, এটা বর্ডার, দেখো বর্ডারের মতন পরপর বর্ডারের মতন আছে, বর্ডার স্ট্রিপ হবে। তারপর দেখো ক্রমানুসারে সাজাতে বলছে, প্রথমে দিয়েছে পাড়া, তারপর দিয়েছে ব্লক, তারপরে মৌজা, তারপরে জেলা, তারপরে মহকুমা হবে, এটা আকারটা হয়ে গেছে, আকারটা বাদ। হ্যাঁ, মহকুমা। তাহলে আমাদের দেখো, আমরা প্রথমে যে পাবো পাড়া, তারপরে পাবো অ্যাকচুয়ালি মৌজা, পাড়ার থেকে বড় হলো মৌজা, মৌজার থেকে বড় হলো ব্লক, ব্লকের থেকে বড় হলো মহকুমা, তারপরে হচ্ছে জেলা। তাহলে আমরা কাকে প্রথমে পাচ্ছি, প্রথমে পাচ্ছি পাড়া, মানে হচ্ছে আমরা 1 নম্বরটা কাকে পাচ্ছি, পাড়ার পরে আমরা পাচ্ছি 3 নম্বরকে, একের পরে 3, তাহলে আমাদের হবে 1, তারপরে আমরা পাচ্ছি 3, 3-এর পরে তারপরে মৌজার পরে পাচ্ছি, তারপরে ব্লক, তারপরে 2 হচ্ছে 2, তারপরে হচ্ছে মহকুমা মানে হচ্ছে 5, তারপরে হচ্ছে তোমার জেলা মানে হচ্ছে 4, মানে হচ্ছে 4। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হবে 1, 3, 2, 5, 4। তাহলে এখানে আমাদের অপশনগুলো গোলমাল আছে, তাহলে অপশনগুলো ঠিক করে নিতে হবে, এখানে অপশনগুলো গোলমাল আছে, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে তোমরা 1, 3, 2, 5, 4 মনে করো 1, এখানে যেটা এখানে, তাহলে অপশনগুলো তো মিলবে না, এই ধরনের অপশন থাকবে, তখন তোমরা সেই আনসারটাই দাগ দেবে, বুঝতে পারছো। তারপরে দেখো জীবাশ্ম জ্বালানির উদাহরণ, জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে দেখো ইউরেনিয়াম, থোরিয়াম, কয়লা কোনোটাই নয়, জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। তারপর দেখো কি বলছে, বল উইবেল পোকা চাষের ক্ষতিকর, বলছে বল উইবেল পোকা ড্যাশ চাষের ক্ষতিকর পোকা। অর্থাৎ দেখো পাট চাষে বল উইবেল থাকে না, মিলেট চাষেও না, ইক্ষু চাষেও না, কার্পাস চাষে থাকে। ভারতের দীর্ঘতম রেলপথের নাম দেখো দক্ষিণ রেলপথ, তারপরে এখানে একটা দিয়ে আছে, এটা হবে তোমার উত্তর রেলপথ, এখানে উত্তর কথাটা লেখা মিসিং হয়েছে, উত্তর রেলপথ। তাহলে উত্তর রেলপথ, পশ্চিম রেলপথ, পূর্ব রেলপথ, তাহলে উত্তর রেলপথটা হবে। তারপর দেখো ভারতের ড্যাশ রাজ্যে লিগনাইট খনি আছে, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ
হ্যাঁ, এটা এটা কোনো কপি করতে করতে এটাই হয়ে গেছে। এটা মানে স্কুলে করতে করতে প্রিন্টিং করতে করতে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে তামিলনাড়ু, কেরল আর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্সার হবে। তারপর দেখো কি বলছে, আহ, ধান দেখো, কয় স্তম্ভ ধান গবেষণাগার, পাট গবেষণাগার, কার্পাস গবেষণাগার, কার্পাস গবেষণাগার, হুম, তারপরে যে কফি গবেষণাগার, এটাও কফি গবেষণাগার। হ্যাঁ, দেখো এবারে কি হচ্ছে, ঠিক আছে, ব্যারাকপুর, নাগপুর, চিকমাগালুর হবে, ঠিকমাগালুর হয়ে গেছে, এটা চিকমাগালুর। ঠিক আছে, এবার কটক, তা ধান গবেষণাগার হচ্ছে কটক, পাট গবেষণাগার হচ্ছে ব্যারাকপুর, কার্পাস গবেষণাগার হচ্ছে নাগপুর, আর কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর। তাহলে আমাদের দেখতে হবে ধানের সঙ্গে মানে একের সঙ্গে ডি, ওয়ানের সঙ্গে ডি, এখানে দেখো কোনখানে আছে ওয়ানের সঙ্গে ডি। হুম 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 দেখো অপশন গুলো ঠিক নেই। একে ধান গবেষণার কটা, তাহলে একের সঙ্গে ডি, আমরা একটা অপশন এখানে বানিয়ে নিচ্ছি, এটাকেই বানিয়ে দিচ্ছি দেখো, একের সঙ্গে ডি। আর দুইয়ের সঙ্গে আছে তোমার পাট গবেষণাগার, দুই 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 হচ্ছে ব্যারাক, দুইয়ের সঙ্গে আছে এ, এটা এ করে দিলাম। দুইয়ের সঙ্গে, তিনের সঙ্গে হচ্ছে বি, কার্পাস গবেষণাগার, তিনের সঙ্গে আমরা এখানে বি করে দিলাম, বি। আর চারের সঙ্গে করে দিলাম সি, চারের সঙ্গে সি, এখানে আমরা সি বানিয়ে দিলাম। বুঝতে পারছো, তাহলে এটা অ্যান্সার হবে। হুম, তারপর দেখো, বলছে সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি লিখো। ভারতের দীর্ঘতম খাল হলো ইন্দিরা খাল, ঠিক আছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের ব্যস্ততম বিমানবন্দর, ঠিকই আছে, দিল্লিতে। দিল্লি তা ভারতের জলপথে আন্তর্জাতিক বাণিজ্য বেশি হয়, এটাও একদম কারেক্ট কথা। বিশাখাপত্তনম বন্দর কর্ণাটক অবস্থিত, মোটেই না, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত হবে। তাহলে এখানে 1 2 3টা সত্য আছে, একটা মিথ্যা, মানে এটা। 32 নম্বর, ধানকে ভারতে তৃষ্ণার্ত ফসল বলে কারণ ধান চাষে প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন। হ্যাঁ, তৃষ্ণার্ত ফসল বলে কারণ ধান চাষের জন্য দরকার প্রচুর জল। হ্যাঁ, প্রায় 200 সেন্টিমিটার জলের প্রয়োজন হয়। তাহলে 100 থেকে 200 সেন্টিমিটারও বলতে পারো। এবার দেখো কি হয়েছে না, এ ও আর দুটোই ঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো, লক্ষ্য করো, তথ্যটি ভালো করে পড়ে প্রশ্নটি নির্বাচন করো, উত্তর নির্বাচন করো। ভারতের মালাবার উপকূল এমন একটি বিশেষ রাজ্য, মালাকার উপকূল সংলগ্ন হবে এটা, সংলগ্ন, হ্যাঁ, এমন একটি বিশেষ মালাকার উপকূল সংলগ্ন, হুম, সংলগ্ন, সংলগ্ন একটি বিশেষ রাজ্য আছে যেখানে নারী শিক্ষার হার বেশি। ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার বেশি? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, কেরল হবে। হুম, তারপর দেখো চিত্রটি লক্ষ্য করো, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এটা কোন জিনিসটাকে, আর এটা হচ্ছে দেখো পথ, এটা হচ্ছে দেখো সড়ক পথ, আর এটা কোনটাকে, চিত্রটা কোন পথকে নির্দেশ করছে? সোনালী চতুর্ভুজ। আর হীরক চতুর্ভুজ হলে তার রেল লাইন, তার রেল পথ থাকতো, তাহলে এরকম রেল পথ দেওয়া থাকতো, এরকম এরকম রেল লাইনের চিহ্ন দেওয়া থাকতো। যেহেতু নয়, তাহলে এটা হবে সোনালী চতুর্ভুজ হবে, জলপথও নয়, বিমান পথও নয়। তারপরে লাস্টে একটা রিঅ্যারেঞ্জ দেখো, গুণাগুণ অনুসারে অক্ষরগুলি সাজাও। দেওয়া আছে হেমাটাইট, তারপরে ম্যাগনেটাইট, তারপরে সিডেরাইট, তারপর হচ্ছে লিমোনাইট। এগুলো হচ্ছে লোহা আকরিকের আকর। তা আমরা উন্নত মানের হচ্ছে সবচেয়ে, তাহলে আমরা 2 নম্বরটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের। তারপরে 1 নম্বর হেমাটাইট, তারপরে হচ্ছে লিমোনাইট মানে 4 নম্বর, তারপরে হচ্ছে 3 নম্বর। তাহলে কি হবে? 2 1 4 3, 2 1 4 3, মানে এই অ্যান্সারটা কারেক্ট। 35টা আমাদের তাহলে হয়ে গেল আমাদের। আর এই প্রসঙ্গে বলি, দেখো আমাদের ভূগোল মঞ্চের বিভিন্ন বই আছে বাজারে, সেই বইগুলো খুব সস্তায় পাওয়া যায়, 50 টাকাতে বই পাওয়া যায়। যে কোনো বই এখন দেখো বাজারে 100 150 টাকার নিচে কোনো বই নেই। আমাদের ম্যাপ পয়েন্টিং বই আছে, আমাদের 11 এবং 12-এর তোমার ভূগোল যেটা ল্যাবরেটরি নোটবুক আছে, তার অ্যান্সার স্ক্রিপ্টও আছে। হ্যাঁ, মূল্য মাত্র 50 টাকা। তোমরা সেই বইগুলোর সন্ধান করবে, তোমার গ্রামাঞ্চলের ছেলে মেয়েরা যাতে বিশেষভাবে উপকৃত হয়, দরিদ্র সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে উপকৃত হয়, তার জন্য ভূগোল মঞ্চের ব্যবস্থা করেছে। এই জন্য ভূগোল মঞ্চকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটা দেখবে ভালো করে। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, তাদের অশেষ ধন্যবাদ। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।